আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং পড়াশোনার সাথে সংযুক্ত আছো এবং অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখছো। তো সান্তাহার মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি নার্গিস খাতুন, সান্তাহার মহিলা কলেজ, আদমদীঘি, বগুড়া। আজকে তোমাদের সামনে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব নিয়ে আলোচনা করছি। বই থেকে একটা অঙ্ক আমি করে দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই ফলো করবে এবং তোমরা অবশ্যই সংযুক্ত থাকবে। তো একটা অঙ্ক আমি করছি মোহাম্মদ জাকির হোসেনের বই থেকে। এখানে অংশীদারি ব্যবসায়ের হিসাব, অংশীদারি মানেই দুই বা ততোধিক সদস্য একসঙ্গে মিলিত হয়ে যে ব্যবসা শুরু করে সেটাই অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসায় একটা ব্যবসা শুরু করতে যা যা প্রয়োজন সেটা অঙ্কে দেওয়া থাকে। তোমরা বই পড়ছো অবশ্যই এবং অঙ্কটা নিশ্চয়ই পড়ছো, পড়ে অবশ্যই বুঝতে পারছো এবং আমি করে দেখাচ্ছি তোমাদের। এখানে একটা অঙ্ক বলা হচ্ছে XYZ একটি ফার্মের অংশীদার, তারা ব্যবসায়ীর লাভ লোকসান 2:2:1 অনুপাতে বন্টন করে নেয় কিংবা 2:2:1 অনুপাতে বন্টন করে নেয়। 1 জানুয়ারি 2017 তারিখে তাদের মূলধন ছিল X এর 60,000 টাকা, Y এর 45,000 টাকা এবং Z এর 30,000 টাকা। বছরব্যাপী সেবা প্রদানের জন্য X 3,000 টাকা বেতন পাবে। মূলধনের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে, কিন্তু উত্তোলনের উপর সুদ ধার্য করতে হবে না। বছরে XYZ এর উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 9,000, 6,000 এবং 3,000 টাকা। মূলধনের উপর সুদ এবং X এর বেতন ধার্য করার পূর্বে 31 ডিসেম্বর 2017 তারিখে ব্যবসায়ের নিট মুনাফা দাঁড়ায় 69,600 টাকা। 1 জুলাই 2017 তারিখে X ব্যবসায়ী 30,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। মানে শুরুতেই মূলধন একটা দিয়েছে, তারপরও জুলাই 1 তারিখে X আবার অতিরিক্ত 30,000 টাকা মূলধন দিয়েছে। তো এরকম অঙ্ক থাকবে। এখান থেকে আমাদের অংশীদারদের লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করতে হবে, অংশীদারদের মূলধন হিসাব তৈরি করতে হবে এবং অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করতে হবে। ক নম্বর বলছে অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করো। অংশীদারদের মূলধনের সুদ। খ নম্বর লাভ লোকসান বন্টন হিসাব, ঘ নম্বর অংশীদারদের মূলধন হিসাব। তো আমি ক নম্বর করলাম না, খ নম্বরে দেখাচ্ছি। এখানে খ নম্বর আমি দেখাচ্ছি। খ নম্বরের মধ্যে মূলধনের সুদ আমি নির্ণয় করে দেখাবো। তো XYZ আমি একটা ছক তৈরি করেছি, নিশ্চয়ই তোমরা ফলো করছো, বোর্ড ফলো করো। XYZ লাভ লোকসান বন্টন হিসাব 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এখানে একটা খতিয়ান তৈরি করতে হবে, বিবরণ টাকা। এখানে দুই পাশে ডেবিট লিখতে হবে কোনায় এবং এই কোনায় লিখতে হবে ক্রেডিট লিখতে হবে। এরপরে আমরা অঙ্কটা করব এবং সাথে সাথে এই বিবরণের ঘরে লিখব এবং টাকার ঘরে টাকা লিখব। XYZ যে মূলধন দিয়েছে সে মূলধনের উপর সুদ নির্ণয় করতে বলেছে। তো ব্যয়গুলো ডেবিট দিকে বসবে, আয়গুলো ক্রেডিট দিকে বসবে। ব্যয়ের খাতগুলো ডেবিট দিকে বসবে, আয়ের খাতগুলো ক্রেডিট দিকে বসবে। আমরা ব্যয়ের খাতগুলো ডেবিট দিকে বসাবো। মূলধন দিয়েছে, মূলধনের সুদটা
নির্ণয় করতে হবে এবং মূলধনের সুদটা হচ্ছে ব্যয়। মূলধনের সুদটা আমরা ডেবিট দিকে বসাবো। অংশীদারদের মূলধন হিসাব আমি হিডিং দিয়েছি অংশীদারদের মূলধন হিসাব। তিনজনের অংশীদার তিনজনেই হচ্ছে মূলধনের সুদ পাবে তিনজনের মূলধনের সুদ আমি এখানে নির্ণয় করে দেখাইছি। ৬০,০০০ টাকা প্রথমে দিয়েছে এর, তার ৫% পুরো বছরের হবে। তারপরে আবার অতিরিক্ত মূলধন দিয়েছে ৩০,০০০, ৩০,০০০ এর ৫%, এটা হবে ৬ মাসে। যেহেতু ৩০,০০০ টাকা জুলাইয়ে দিয়েছে, ২০১৭ সালে জুলাইয়ে দিয়েছে, এর জন্য আমরা ৬ মাসের মূলধনের সুদ নির্ণয় করব। দুটা মূলধনের সুদ নির্ণয় করে ৬০,০০০ গুণ ৫ ভাগ ১০০ দিয়ে আমরা পেলাম ৩,০০০, আর ৩০,০০০ গুণ ৫ আবার গুণ ৬ ভাগ ১২। যেহেতু ৬ মাসের নির্ণয় করতে গেলে ৬ ভাগ ১২ দিয়ে গুণ করতে হবে, করে ৭৫০ পেলাম। এক্স এর টোটাল হলো ৩,৭৫০। এরপর ওয়াই এর ৪৫,০০০ টাকা দিয়েছে মূলধন। এই মূলধনের উপর সুদের হার ৫%। তিনজনের মূলধনের সুদের হার হবে 5%। 5% সুদের হার ২২৫০ পাওয়া গেল। সুদের পরিমাণ পাওয়া গেল ৩৫,০০০, 5% পাওয়া গেল ২২৫০। তারপরে যে ৩০,০০০ দিয়েছে, ৩০,০০০ এর 5% ১৫০০। এইগুলো যোগ করে আমরা পেলাম মূলধনের সুদ ৭৫০০। এক্স ওয়াই জেড এ। এরপরে এক্স বেতন পাবে। এখানে বলা হচ্ছে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য এক্স বেতন পাবে ৩,০০০ টাকা সেবা প্রদানের জন্য বছরব্যাপী। পুরো বছরে ৩,০০০ টাকা। প্রতি মাসে এই অঙ্কে বলা নাই, এখানে পুরো বছরে ৩,০০০। তো ৩,০০০ আমরা লিখলাম, এক্স এর বেতন হচ্ছে ৩,০০০। এখানে অংশীদারদের মূলধন হিসাবে লিখতে পারি এক্স এর বেতন হচ্ছে ৩,০০০ গেল। এরপরে আছে এখানে বলা হচ্ছে উত্তরানুপ্রবেশ সুদের হার নেই, সুদের কথা বলা নেই, উত্তরানুপ্রবেশ সুদ ধার্যের কথা বলা নেই। তো আমরা উত্তরণের সুদ আয় যেহেতু ক্রেডিট দিকে বসবে, এখানে আমরা যেহেতু অঙ্কে করতে বলেনি আমরা বসাবো না। এখানে আয় বসবে বিশদ আয় বিবরণ, নিট লাভ। নিট লাভটা কি? নিট লাভ হচ্ছে অঙ্কে বলা হচ্ছে যে ২০১৭ সালে ৩১ ডিসেম্বরে নিট লাভ ছিল, মানে গত বছরের নিট লাভ ছিল ৬৯,৬০০। তো আমরা নিট লাভ লিখলাম ৬৯,৬০০। এখানে উত্তরণের সুদের পরিমাণ বসার কথা, কিন্তু অঙ্কে বলা হচ্ছে সুদ ধার্য করার প্রয়োজন নেই, এই জন্য উত্তরণের সুদ বসলো না। উত্তরণের পরিমাণ দেওয়া আছে কিন্তু সুদের কথা বলা নেই, এই জন্য সুদ এখানে বসলো না। এখন আমরা কিছু নেই বলে এই টাকাটা আমরা বসালাম, এই টাকায় নিচে বসলো, আমরা যোগ করে বসালাম। এরপরে এই পাশে আর কিছু নাই, ঋণ হিসাব থাকতে পারে। কেউ যদি ঋণ দেয় ব্যবসায়, সেই ঋণের সুদ দিতে হয়, কিন্তু ঋণের কথা বলা নাই, এই জন্য ঋণটা বসলো না। বেতন বসলো, মূলধনের সুদ বসলো। বসানোর পরে আমরা ৬৯,৬০০ থেকে মূলধনের সুদ আর বেতনটা যোগ করব, ১০,৫০০ যোগ করে ৬৯,৬০০ থেকে বিয়োগ করে আমরা পেলাম ৫৯,১০০। ৫৯,১০০। এই ৫৯,১০০ কে ২:২:১ অনুপাতে ভাগ করে দিতে হবে। তিনজনের মধ্যে মুনাফা যে হলো ২:২:১ অনুপাতে সবার মধ্যে ভাগ করে দিতে হবে। যে তিনজন অংশীদার রয়েছে, সেই তিনজন অংশীদারের মধ্যে মুনাফার অংশ ২:২:১ অনুপাতে ভাগ করে দিতে হবে। এখানে পাওয়া গেল ৫৯,১০০ কে। এখানে টোটাল অংশ হচ্ছে তিনজনের মিলে ৫ অংশ। ৫ অংশের মধ্যে ২ অংশ পাবে এক্স, আবার ২ অংশ ওয়াই, আবার ১ অংশ পাবে জেড। তো
আমি এখানে করে দেখাইছি ৫৯১০০ কে ২ দিয়ে গুণ করতে হবে, ৫ দিয়ে ভাগ করতে হবে। এটাই বের করার নিয়ম। যে অংশ পাবে সেটা দিয়ে গুণ আর টোটাল অংশ দিয়ে ভাগ করতে হবে। পরে আমরা পেলাম ২৩৬৪০। এটা দুই জনেই পাবে, x যা পাবে y ও তাই পাবে, একই অংশ যেহেতু। আর হচ্ছে z এর অংশ এক অংশ, এই জন্য আমি z এরটা পরে দেখাইছি ৫৯১০০ গুণ ১/৫। সবসময় টোটাল অংশ দিয়ে ভাগ হবে। ভাগ করলাম, পরে পাওয়া গেল ১১৮২৫। আর দুই জনেরটা একই থাকবে। তো আমি এখানে প্রথমে এটা বের করে আমি এখানে বসালাম, তারপরে এটাকে ৩ জনের মধ্যে ভাগ করে দিলাম। ৩ জনের মধ্যে আমরা ভাগ করে পেলাম প্রথমে x এর দুই অংশ, x এর দুই অংশ ২৩৬৪০, y এর দুই অংশ ২৩৬৪০, আর z এর হচ্ছে এক অংশ যেহেতু এজন্য ১১৮২০ পাওয়া গেল। আমরা এই দুই এক অংশে ভাগ করে আমরা দেখালাম। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমরা আয়গুলো থেকে ব্যয়গুলো বাদ দিয়ে একটা মুনাফা বের হবে, সেই মুনাফাটাকে যে অনুপাতে ভাগ করতে বলছে সেই অনুপাতে আমরা ভাগ করে দেখালাম। তো খ নাম্বার প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা পেয়ে গেলে। এখন আসা যাক গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নের উত্তর বলছে যে অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব নির্ণয় করতে বলছে। এখানেও একটা ছক করে দিতে হবে। ছক করে নিতে হবে। এখানে তারিখ, বিবরণ আর তিনজন অংশীদারের তিনটা ঘর হবে। তারিখ, বিবরণ x y z, আবার তারিখ, x y z, এরপর তারিখ, বিবরণ x y z। এখন আমি অঙ্কটি করব এবং বসাবো। অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব লিখব। এখানে কোনা লিখব ডেবিট, অংশীদারদের মূলধন হিসাব। যে কয়জন অংশীদার আছে সেই কয়জনের ঘর করতে হবে, তারিখ, বিবরণে একটা ঘর করতে হবে। ডেবিট ক্রেডিট কোনায় লিখতে হবে, তারপরে তারিখ, বিবরণ x y z, তারিখ, বিবরণ x
এক্স ওয়াই জেড। তারিখের ঘরে তারিখ লিখব। তারিখ আমাদের লাভ লোকসান বন্টন হিসাবে যা যা আমরা বসাইছি সেগুলোই অংশীদারদের মূলধন হিসাবে বসবে। লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট দিকের আইটেমগুলো অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে বসবে। আবার লাভ লোকসান বন্টন হিসাবে ক্রেডিট দিকের আইটেম অংশীদারদের মূলধন হিসাবে এসে ডেবিট দিকে বসবে। তো প্রথমে অংশীদারদের মূলধন হিসাব, যেহেতু এখানে প্রথমে শুরু থেকে যা যা অঙ্কে আছে সেগুলো সবগুলো আসবে। যেহেতু মূলধন নিয়ে আসছে, উত্তোলন আছে, এগুলো আসবে। অংশীদারদের মূলধন, অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাবে পর্যায়ক্রমে সব বসবে। তো উত্তোলন, উত্তোলনের সুদ ক্রেডিট দিকে আমরা বসাইছি লাভ লোকসান বন্টন হিসাবে, এখানে অংশীদারদের মূলধন হিসাবে এসে ডেবিট দিকে বসবে। উত্তোলনের সুদ বসলে উত্তোলনও বসাতে হবে 2017 সালে, 2017 সালে ডিসেম্বর 31 উত্তোলন। যেহেতু অঙ্কে বলা আছে উত্তোলন করেছে, এজন্য উত্তোলন নিয়ে আসতে হবে। কোন অংশীদার কত উত্তোলন করেছে? 9000, x 9000, x 9000, y 6000, 6000, z 3000 উত্তোলন। উত্তোলনটা ডেবিট দিকে বসবে। উত্তোলন, এরপর উত্তোলন সুদ বসার কথা, কিন্তু অঙ্কে আমাদের সুদের উপর উত্তোলনের পর সুদ ধার্য করার কথা বলা নাই, এজন্য বসানো লাগবে না। এরপরে আমরা দেখছি মূলধন, মূলধনটা ক্রেডিট দিকে বসবে। মূলধন ক্রেডিট 2017 জানুয়ারি, যেহেতু মূলধন দিয়েছে জানুয়ারি 1 তারিখে, ব্যালেন্স বিডি হিসাবে লিখব। ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি এক্স হচ্ছে 60,000, x 60,000, y 45,000, y 45,000, z 30,000, 30,000। এক্স অঙ্কে বলা হয়েছে এক্স আবার হচ্ছে 1 জুলাই হচ্ছে 30,000 অতিরিক্ত মূলধন দিয়েছে, এটাও আসবে, অতিরিক্ত মূলধনটাও আসবে, অতিরিক্ত মূলধনটাও আসবে জুলাইয়ের 1 তারিখে। 1 তারিখে এটা অতিরিক্ত মূলধন বা নগদান হিসাব ধরতে পারে। নগদান, নগদান হিসাব নাম লিখব, ব্র্যাকেট অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন 30,000, অতিরিক্ত মূলধন আবার 30,000 টাকা দিয়েছে, এটাও লিখতে হবে। এরপরে মূলধনের সুদ, যেহেতু মূলধনের সুদ আমরা নির্ণয় করেছি, মূলধনের সুদ আসবে, মূলধনের সুদ এখন সব 31 তারিখ, ডিসেম্বরে 31 তারিখে লাভ লোকসান বন্টন হিসাবে আমরা মূলধনের সুদ বসাইছি, এই জন্য এখানে আমরা লিখব লাভ লোকসান বন্টন হিসাব, লাভ লোকসান বন্টন হিসাব, বন্টন হিসাব মূলধনের সুদ, মূলধনের সুদ, মূলধনের সুদ আমরা পেলাম কার কত? 3,750, 3,750 এক্স এর। তারপরে হচ্ছে আমরা
লাডুসন গঠন হিসাবে পেয়েছি ওয়াই হচ্ছে 2250 2250। তোমরা অবশ্যই দেখবে, ভিডিওটিতে দেখবে 11,820, সরি 1500 হচ্ছে 1500 হচ্ছে মূলধনের সুদ হচ্ছে জেটে। তারপরে আছে বেতন। বেতন ডেবিট দিকে ছিল, আমরা এখানে এসে ক্রেডিট দিকে বসালাম। বেতন ছিল এক্স এর বেতন ছিল 3000, তো এক্স এর ঘরে বসাবো 3000। এরপরে ছিল লাভ লোকসান গঠন হিসাবে মুনাফার অংশ। মুনাফার অংশটা ডেবিট দিকে ছিল, এখানে এসে ক্রেডিট দিকে বসানো হলো, ক্রেডিট দিকে বসবে। তো আমরা মুনাফার অংশ পেয়েছি একজনের 23,640, আর একজনের ওয়াই পেয়েছি 23,640, আর একজনের পেয়েছি 11,820। সব বসানোর পরে এখন আমরা ব্যালেন্স সিডি বের করব। শেষে যোগ বিয়োগ করে আমরা ব্যালেন্স সিডি বের করব। ব্যালেন্স সিডি বের করতে গেলে যে পাশে বেশি অ্যামাউন্ট সে পাশের অ্যামাউন্টটা যোগ করে, যে পাশে কম সে পাশের অ্যামাউন্ট বিয়োগ করে ব্যালেন্স সিডি বের করব। তো আমরা দেখতে পাচ্ছি যে ক্রেডিট দিকের অ্যামাউন্ট বেশি, ক্রেডিট দিকে আমরা যোগ করব। ক্রেডিট দিকেরগুলোই যোগ করব। ক্রেডিট দিকেরগুলো যোগ করে আমরা পেলাম এক্স এর 1,20,390, 1,20,390, 1,20,390 এক্স এর পেলাম। এরপরে হচ্ছে ওয়াই এর পেলাম হচ্ছে 70,890, 70,890। এরপর হচ্ছে জেটের পেলাম 43,320, 43,320। ক্রেডিট দিকে বেশি আমরা দেখতে পাচ্ছি যে ক্রেডিটগুলোর টাকা আমরা ডেবিট দিকে পার করব। ক্রেডিট দিকে টাকাগুলো ডেবিট দিকে পার করব। 1,20,390 এক্স এ 1,20,390, তারপরে 70,890, 70,890 ওয়াই এর, যেটা 43,320 আমরা পার করলাম। এখন দেখব যে ডেবিট দিকে যোগফল কত হয়। ডেবিট দিকে যোগ হচ্ছে, এখানে একটাই আইটেম, এজন্য যোগ করার প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই যে 9,000 টাকা, এক্সের শুধু 9,000 টাকা। তো আমরা 1,20,390 থেকে 9,000 বাদ দিব। বাদ দিয়ে আমরা পাচ্ছি, আমরা অবশ্যই বাদ দিব, ক্যালকুলেটরে বাদ দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে 1,11,390, 1,11,390। 390, 1,20,390 থেকে 9,000 আমরা বাদ দিয়ে পেলাম 1,11,390। এরপরে ওয়াই এর পাবো হচ্ছে 70,890 থেকে 6,000 বাদ দিয়ে 64,890, 64,890। এরপর হচ্ছে
জেটের হচ্ছে মাত্র 3000। এখানে 3000 বাদ যাবে, 43,320 থেকে বাদ দিলে কত থাকে? 40,320 আমরা বাদ দিয়ে পেলাম। এটাই হচ্ছে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডিটা হচ্ছে 31 তারিখে। ব্যালেন্স সিডিটা আমরা পেলাম বছরের শেষে। এবছরের শেষে ব্যালেন্স সিডি পেলাম এত। এখন আমরা ব্যালেন্স সিডি বসানোর পরে এটাকে আমরা পরবর্তী বছরের শুরুতেই আবার নিয়ে আসবো, শুরুতেই ব্যালেন্স বিডি হিসাবে আবার নিয়ে আসবো। তো আমরা 2017 সালের অঙ্ক করেছি, পরবর্তী বছরের জানুয়ারিতে হবে। 2018 সাল জানুয়ারি 1 আমার ব্যালেন্স বিডি সিডি টাকাটাই পর্যায়ক্রমে আমরা এক্স ওয়াই জেড এ বসাবো। নব্বই তার 1,11,390 এক্স এর, ওয়াই হচ্ছে 64,890 আর জেড হচ্ছে 40,320। তো গ নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল অংশীদারদের মূলধন হিসাব। এইভাবে করতে হবে। তো প্রথমে আমাদের মূলধনটা বসাতে হবে, শুরুতে যে মূলধন দিয়েছে মূলধনটা বসাতে হবে, তারপর ব্যয়গুলো বসাতে হবে। লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট দিকে ছিল ব্যয়গুলো, অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে বসবে আবার ব্যয়গুলো। বসানোর পরে মুনাফার অংশটা বসবে, এরপর হচ্ছে উত্তোলন বসবে, তারপর উত্তোলনের সুদ যদি থাকে উত্তোলনের সুদ বসবে, বা পণ্য উত্তোলন যদি থাকে বসতো। তো এগুলো যেহেতু এই অঙ্কে নেই এই জন্য বসলো না। এখন আমরা যোগ করে এই পাশে ডেবিট দিকে পার করলাম, তারপরে বিয়োগ করে টোটাল টাকা থেকে ডেবিট দিকে যোগগুলো করে আবার বিয়োগ করব, করে আমরা ব্যালেন্স সিডি পেলাম। ব্যালেন্স সিডিকে আবার পরবর্তী বছরে 1 তারিখে ব্যালেন্স বিডি হিসাবে আবার বসালাম। এইভাবে অংশীদারদের মূলধন হিসাব করতে হয়। তোমরা অবশ্যই বুঝতে পারছো, এবং বই থেকে আরো অঙ্ক তোমরা করবে, অনুরূপ অঙ্ক বই থেকে করবা, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।